নমস্কার অডিয়েন্স, আমি পূজা। আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটল প্রিন্স পিনু। এখন আমরা আছি ইএম বাইপাসের সায়েন্স সিটি মোড়ে। আমরা যাব ডান দিকে ঘুরে বাঁ হাতে পড়বে সায়েন্স সিটি। এই জাস্ট আমরা সায়েন্স সিটির পার্কিংয়ে এসে পৌঁছালাম। এখানে পার্কিং রেট কী আছে সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। বাইক পার্কিং 30 টাকা, গাড়ি পার্কিং 60 টাকা, বাস পার্কিং 150 টাকা। পার্কিংয়ে বাইক রেখে আমরা চলে আসলাম সায়েন্স সিটির টিকিট কাউন্টারে। এখন আমার সামনে যতটা দেখা যাচ্ছে আমি আপনাদের ততটা দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সায়েন্স সিটিতে অনেক কিছু দেখার আছে। ওই যে দেখছেন, ওটা হচ্ছে সায়েন্স সিটির মেন গেট। আমরা মেন গেট দিয়ে ঢুকলাম না, আমরা ঢুকবো অন্য রাস্তা দিয়ে। কোথা দিয়ে ঢুকবো সেটা এখন বললাম না, একটু পরেই আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন। ওই যে সামনেই দেখুন টিকিট কাউন্টার। সুমিয়া শুভঙ্কর গেছে টিকিট কাটতে। আপনারা তো বুঝেই গেছেন আমরা রোপওয়ে দিয়ে সায়েন্স সিটি ঢুকবো। উপর থেকে পুরো সায়েন্স সিটির ভিউটা দেখা যায়, খুব সুন্দর দেখতে লাগে। সায়েন্স সিটি, সায়েন্স সেন্টার এবং সায়েন্স পার্ক এটি অবস্থিত পশ্চিমবঙ্গের কলকাতায়। এখনও অবধি ভারতের সবচেয়ে বৃহত্তম সায়েন্স সেন্টার এটি, যার মধ্যে সায়েন্স মিউজিয়াম, সায়েন্স পার্ক এবং অডিটোরিয়াম আছে। এই সায়েন্স সিটি উদ্বোধন হয়েছিল দুটি ফেজে। প্রথম ফেজে উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী আইকে গুজরাল 1 জুলাই 1997 সালে। এই হচ্ছে সায়েন্স সিটির মেন গেট। এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে। আসুন এবার এদিকটা দেখতে দেখতে কথা বলি। সায়েন্স সিটির দ্বিতীয় ফেজে উদ্বোধন হয়েছিল 2010 সালের 10 জানুয়ারি। উদ্বোধন করেছিলেন তৎকালীন পিএম মনমোহন সিং। এখান থেকে নিচের ভিউটা দেখুন, কি সুন্দর দেখতে লাগছে না? এখান থেকে কলকাতার ভিউটাও বেশ সুন্দর দেখতে লাগে। ওই দেখুন পিছনে আইটিসি রয়্যাল বেঙ্গল। এখানে দেখুন পরপর 3টি মিসাইল রাখা রয়েছে: মিশন শক্তি, পৃথিবী, ব্রহ্মস। আমরা আসবো এখানে পরে। ওই যে গোল জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে 3D থিয়েটার হয়। রোপওয়ে থেকে নেমে আমরা থিয়েটার দেখব। আপনারা সাথে থাকুন। এখন আমরা সব থেকে উঁচুতে আছি। এখান থেকে পুরো সায়েন্স সিটির ভিউটা খুব ভালোভাবে দেখা যায়। এই যে দেখছেন সামনে, এটা হচ্ছে সায়েন্স পার্ক। আর ওই যে দেখতে পাচ্ছেন সাদা কমলা, ওটা সূর্যঘড়ি। এখান থেকে নেমে তারপর আমরা সায়েন্স পার্ক যাব। ওখানে আরও অনেক কিছুই দেখার আছে। Do not stand up in the moving cabin. দেখার জন্য রুখেছে। এবার সামনে দেখুন, দুটো বিল্ডিংয়ের মাঝখানে যে হ্যাঙ্গিং যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতার প্রথম হ্যাঙ্গিং ব্যাঙ্কুয়েট। আজকের আগে লাস্ট যেবার আমরা সায়েন্স সিটি এসেছিলাম তখন ওটা তৈরি হচ্ছিল। স্পেস থিয়েটার দেখব। টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু থিয়েটার শুরু হতে এখনও বেশ কিছুক্ষণ দেরি আছে। চলুন ততক্ষণে আমরা অন্য কিছু দেখি। স্পেস অডিসিতে 3টি জায়গা দেখার আছে: 3D ভিশন থিয়েটার, মিরার ম্যাজিক, টাইম মেশিন। থিয়েটার যতক্ষণে শুরু হবে ততক্ষণে আমরা মিরার ম্যাজিক দেখে নিতে পারবো। চলুন। 35টি এক্সিবিট রয়েছে, যার মাধ্যমে লাইট রিফ্লেকশন দেখতে পাবেন। মিরার মেজ, আয়নার গোলক ধাঁধা। মেজ গেমটি যারা যারা খেলেছেন তারা এই জায়গাটা খুব ভালো বুঝবেন। মানে এখান থেকে সহজে এক্সিস্ট কিভাবে হতে হয় সেইটা বুঝতে পারবেন।
এখানে আসুন, খুব মজা পাবেন। ভ্যানিশিং ইমেজ, আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন অথচ নিজের প্রতিচ্ছবি নিজেই দেখতে পাবেন না। মিরার অল, এর সামনে দাঁড়ালে আপনি বিভিন্ন জায়গার ছবি দেখতে পাবেন। ফটোগ্রাফি ইলিউশন। জায়ান্ট হল, আপনি দাঁড়িয়ে থাকবেন নির্দিষ্ট এক জায়গায় কিন্তু নিজেকে দেখতে পাবেন চারিদিকে 365 ডিগ্রিতে। এখানে সব কিছুতেই আয়নার গোলক ধাঁধা। ফিগার নিয়ে চিন্তিত? একদম চিন্তা করবেন না, এখানে চলে আসুন। নিজেকে যেমন দেখতে চান সেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ুন। আপনি যেমনভাবে নিজেকে দেখতে চান সেই রকমই দেখতে পাবেন। আমাকে কি মিষ্টি দেখতে লাগছে। ফান মিরার, এখানে কয়েকটা আয়না রাখা আছে যার সামনে দাঁড়ালে আপনি নিজেকে বিভিন্ন আকৃতি দেখতে পাবেন। কোনোটাতে আপনি দেখবেন আপনি লম্বা, কোনোটাতে বেঁটে, কোনোটাতে মোটা, কোনোটাতে রোগা। ইগোসেন্টারিক মিরার, যার বাংলা অর্থ অহংকারপূর্ণ আয়না। কিন্তু এতগুলো আয়নার মধ্যে কোন আয়নাতে অহংকার আছে সেটাই দেখতে পেলাম না। আপনারা দেখতে পেলে কিন্তু আমাকে জানাবেন। পেরিস্কোপ, এটি সাধারণত ব্যবহার করা হয় সাবমেরিনে, যার বাংলা অর্থ হচ্ছে দৃষ্টি গোচরীভূত যন্ত্র, যার মাধ্যমে আপনি নিজেকে আড়াল রেখে অন্যের উপরে নজরদারি করতে পারবেন। থিয়েটার শুরু হওয়ার সময় হয়েছে, লাইনে দাঁড়িয়ে পড়েছি। যে থিয়েটারটা আমরা দেখব তার নাম হচ্ছে দ্য ভয়েজার। এই দেখুন, এই হলো সায়েন্স সিটির স্পেস থিয়েটার হল। এখানে 360 জনের বসার ব্যবস্থা আছে। এই থিয়েটার দেখতে গেলে আপনাকে পোলারয়েড চশমার মাধ্যমে দেখতে হবে। স্পেস থিয়েটার হলের মধ্যে 150টি স্পেশাল এফেক্ট প্রজেক্টর বসানো রয়েছে, আর অ্যাস্ট্রোভিশন 10x70 লার্জ ফরম্যাট ফিল্ম প্রজেকশন সিস্টেম রয়েছে, যেটার 23 ডায়ামিটার টিলডোম ইউনিডাইরেকশনাল সেটিং ব্যবস্থা রয়েছে। साल 1961 किसी मानव को पहली बार साल मेरिनर 2 यान अपनी यात्रा पर निकला और पृथ्वी को पीछे छोड़ते हुए जा पहुंचा हमारे निकटतम ग्रह शुक्र तक। अब तक कुल 10 मेरिनर यान मंगल, शुक्र और बुध की यात्रा पर जा चुके हैं। उन्होंने हमारे आसपास के ग्रहों की मैपिंग की, हमने उन्हें विस्तार पूर्वक देखा, हमें मौसम की जानकारी भी मिली। कुछ लोग निराश हुए जब मेरिनर्स को द्वारा बृहस्पति के अवलोकन से कई आश्चर्यजनक तथ्य सामने आए। 1000 किलोमीटर से अधिक लंबी बिजली का कड़कना और ध्रुवों पर ध्रुवीय ज्योति यानी ऑरोरा बिल्कुल हमारी धरती के जैसा तक की थी। शानदार दृश्य था वो। लावा और काले ज्वालामुखी राख का चमकीला सम्मिश्रण, लाल, नारंगी, पीला, मरून, सतह पर रंगों की छटाएं बिखरी पड़ी हैं। ये अपेक्षाकृत युवा है और यहाँ निम्न दबाव के क्षेत्र हैं। यहाँ के पहाड़ धरती के पहाड़ों से भी ऊंचे हैं। जो निष्प्राण लगता था वो आयो अपने सैकड़ों ज्वालामुखियों के साथ इस सौर मंडल में भूगर्भीय रूप से सबसे सक्रिय है। एक और जोवियन उपग्रह यूरोपा के साथ आमना सामना भी बेहद रोचक था। वैज्ञानिक पहले से ही जानते थे कि यूरोपा बर्फ से ढका हुआ है। वॉयजर यानों ने बताया कि कई किलोमीटर मोटी बर्फ की परत के नीचे छिपा है तरल पानी का एक महासागर। वास्तव में यूरोपा में पृथ्वी की तुलना में कहीं अधिक पानी है, लगभग 2 या 3 गुना ज्यादा। हुए टुकड़ों को एक साथ वापस खींच लिया और मिरांडा का पुनर्जन्म हुआ। वॉयजर 2 ने यूरेनस परिवार के पास केवल कुछ दिन बिताए, फिर इसने गति पकड़ी
और यूरेनस के गुरुत्वाकर्षण ने इसे इसकी अंतिम यात्रा की ओर उछाल दिया, नेपच्यून की ओर, एक और विशालकाय बर्फीला ग्रह। এই দেখুন, আদিত্য এল-1 মিশন করা হয়েছিল, তার একটা ছোট্ট ভার্চুয়াল ইমেজ মডেল এখানে রাখা হয়েছে। এই দেখুন জিএসএলভি রকেট, এটা মহাকাশে স্যাটেলাইট পাঠানোর কাজে ব্যবহার করা হয়। এরপর রয়েছে সোলার সিস্টেম, বাংলায় যেটাকে আমরা সৌরমণ্ডল বলি। এখানে আপনি টাচ স্ক্রিন কম্পিউটার দেখতে পাবেন, যেটাতে আমাদের সৌরজগতের সম্পূর্ণ ডিটেলস রাখা রয়েছে। এখান থেকে আপনি যে কোনো গ্রহ উপগ্রহর বিষয়ে জানতে চাইলে জানতে পারবেন। এরপর আমরা দেখব ফোকল্ট পেন্ডুলাম। ফোকল্ট পেন্ডুলাম প্রথম ডেমনস্ট্রেট করা হয় পৃথিবীর ঘূর্ণিপথ প্রমাণ করার জন্য। 1851 সালের ফ্রেঞ্চ ফিজিস্ট জিন ফোকল্ট আবিষ্কার করেন এই পেন্ডুলামটি। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কোনো বস্তুর স্থানান্তর করা যায়, এখানে সেটাই দেখানো হয়েছে। এখানে সায়েন্সের সমস্ত জিনিসপত্র প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। আপনারা এখানে আসুন, বাচ্চা থাকলে তাদেরকে নিয়ে আসবেন, অনেক কিছু দেখাতে পারবেন, শেখাতে পারবেন। এখানে 3D থিয়েটার হল আছে, 3D থিয়েটার সব বয়সীদের ভালো লাগবে। এখানে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে কাটাতে পারবেন। এখানে আরও অনেক কিছু দেখার আছে, চলুন সেগুলো দেখব। ফিজিক্সের যে আর্ক এক্সপেরিমেন্ট করা হয় সেটাই এখানে দেখানো হয়েছে। এই থিওরিটা ব্যবহার করা হয় ওয়েল্ডিং মেশিনে। স্নেক পেন্ডুলা, নিচ থেকে দেখুন এক একটা পেন্ডুলা সমান হাইটে বাঁধা রয়েছে, কিন্তু তার লেন্থ সবকটারই আলাদা আলাদা। যদি ছোট থেকে বড় দেখেন বা বড় থেকে ছোট, আপনি যখনই পেন্ডুলাগুলোকে সরাবেন দেখবেন এমন একটা রিদিমে দুলতে থাকবে এদিক থেকে ওদিকে, দেখে মনে হবে সাপের মতো। ওর উপর দিয়ে হেঁটে এসো। মোর এরিয়া ইজ টু মোর লিফট। প্লেনের আইডিয়া এসেছিল আকাশে পাখি ওড়া দেখে। আকাশে প্লেনের ডানা কিভাবে ওড়ে দেখুন, এখানে সেটাই দেখানো হয়েছে। এরপর আছে রেসিং বাবল। বায়ুকে কি আমরা আটকে রাখতে পারি? না, কারণ বায়ুকে আমরা তেল, জল, কোনো ধরনের বস্তু বা ধাতুর মধ্যে আটকে রাখতে পারি না। সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। টর্নেডো, সমুদ্রের মাঝখানে কিভাবে ঘূর্ণিঝড় তৈরি হয় এখানে আপনারা সেটা দেখতে পাবেন। সায়েন্স পার্ক আমরা রপওয়ে থেকে দেখেছিলাম, এখন পায়ে হেঁটে ঘুরে দেখব। আসুন, এখানেও অনেক কিছু দেখার আছে। ওই যে দেখুন সুমি যাচ্ছে, ওটা হচ্ছে সাউন্ড রিফ্লেক্টর। আর এদিকে যেটা দেখছেন এটা হচ্ছে সূর্য ঘড়ি। আসুন এখন সূর্য ঘড়ি দেখব, সঙ্গে এই ঘড়ি কারা তৈরি করেছিলেন, কবে তৈরি হয়েছিল সেটাও জেনে নেব। সূর্য ঘড়ি বা সানডায়াল সবচেয়ে প্রাচীনতম সময় দেখার পদ্ধতি। সূর্য ঘড়ি সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, 3টে ভাষাতে দেওয়া রয়েছে। যার যে ভাষা পড়তে সুবিধা হয় সেই ভাষাটাই দেখে নেবেন। অতি প্রাচীনকাল থেকে সময় নির্ধারণ করতে সূর্য ঘড়ি ব্যবহার হয়ে আসছে। এই বস্তুটি তৈরি করতে দুটো জিনিস লাগে, একটা ফ্ল্যাট সার্কুলার প্লেট এবং একটা স্টিক।
যাকে বলা হয় নোমন। এই নোমনটি এমনভাবে প্লেটের উপরে অবস্থান করানো হয় যার মাধ্যমে তার ছায়ায় আমরা সময় দেখতে পারি। আর্কিওলজিক্যাল রেকর্ড অনুযায়ী সবচেয়ে পুরনো ঘড়ি পাওয়া গেছে 1500 খ্রিস্টপূর্বাব্দে। মানা যায় সেটি তৈরি হয়েছিল এনশিয়েন্ট ইজিপশিয়ান অ্যাস্ট্রোনমি এবং ব্যাবিলিয়ন অ্যাস্ট্রোনমি লোকেদের দ্বারা। দেখো, হ্যাঁ শুনতে পাচ্ছি। এই যে সূর্য ঘড়িটা আপনারা দেখলেন, এটা এখানে অন্যরকম করে এবং অনেক বড় করে তৈরি করা হয়েছে। এটা সায়েন্স পার্ক বলে। আমাদের এখানে মানে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় একটি ইমামবাড়া আছে, যেটি অবস্থিত হুগলির চুঁচুড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে, যেটি তৈরির কাজ শেষ হয়েছিল 1861 সালে। এই ইমামবাড়ার পিছনে হুগলি নদীর ঘাট আছে। সেই ঘাটের মুখে সেই সময়ের সূর্য ঘড়ি তৈরি করে রাখা রয়েছে এবং আজও সেই ঘড়ি সঠিক সময় দিয়ে যাচ্ছে। আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, বেন ক্লকের নাম তো আপনারা সবাই শুনেছেন, যেটি লন্ডনে অবস্থিত। সেই বেন ক্লকের ম্যানুফ্যাকচারিং কোম্পানির তৈরি আরও একটি ঘড়ি, যেটি 1852 সাল থেকে আজ অবধি সঠিক সময় প্রদান করে আসছে। এই ঘড়িটি রাখা রয়েছে হুগলির ইমামবাড়ার ফ্রন্ট গেটে। এই ঘড়ির ঘন্টার আওয়াজ জানান দেয় সময় কত হলো। খুব তাড়াতাড়ি এই কন্টেন্ট নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসছে, দেখতে কিন্তু ভুলবেন না। বাবা, সুমিতে এবার পালোয়ান হয়ে যাবে। আর বাচ্চা শাটার ফেলা বন্ধ। এটা বন্ধ? হ্যাঁ, কোথায় কোথায় দেখি? ওই তো ওদিক দিয়ে শাটার ফেলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই দেখ ডাইনোসর, সুমি ডাইনোসর। এবার এই লেখাটা দেখুন তো, কি সুন্দর দেখতে লাগছে না? চারদিক দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো, মাঝখানে লেখা সায়েন্স সিটি। এই দেখুন, সন্ধ্যাবেলা সায়েন্স সিটির মেন গেট লাইট দিয়ে সাজালে এরকম সুন্দর দেখতে লাগে। যখন দিনের বেলা আমরা রোপওয়ে দিয়ে যাচ্ছিলাম তখন আপনারা দেখেছিলেন, আর এখন দেখুন। আমার সায়েন্স সিটির ভিডিও আপনাদের ভালো লাগলে পার্ট 2 নিয়ে আসবো। আপনারা দেখলেন একটা সেকশন বন্ধ ছিল, পুরোটা দেখাতে পারলাম না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন।